আসসালামু আলাইকুম এভরিওয়ান। নিয়ে আসলাম তোমাদের জন্য কাছে থেকেও দূরে গল্প। আর ভিডিওটা ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। শুভ জন্মদিন। আসলে আমি তো জানি না তুমি কি পছন্দ করো। মুনতাসিরকে অনেকবার জিজ্ঞেস করেছিলাম কিন্তু কিছু বলেনি, তাই নিজেই পছন্দ করে এনেছি। তবে হ্যাঁ, পরের জন্মদিন আসতে আসতে তোমার সাথে আমি বেশ ভালো একটা বন্ধুত্ব তৈরি করে নেব। তখন আমায় আর মুনতাসিরকে জিজ্ঞেস করতে হবে না যে তোমার কি পছন্দ, আমি নিজে থেকেই আনতে পারবো। মৃন্ময়ী হাস্যোজ্জ্বল মুখে বলল, ধন্যবাদ ভাইয়া। আমার ভাইয়া ঠিকই বলেছে, আপনি খুব ভালো, একদম আমার ভাইয়ার মতন। আরমান বলল, তোমার নামটাই তো জানা হলো না, নাম কি আর কোন ক্লাসে পড়ো? আমার নাম মৃন্ময়ী, পরের বছর এসএসসি পরীক্ষা দেব। আরমান বলল, ও আচ্ছা, আমার ছোট ভাইয়ের থেকে একটু ছোট। তুমি কি হওয়ার ইচ্ছে? মৃন্ময়ী বলল, ভাইয়া বলেছে ডাক্তার হতে হবে। আরমান বলল, বেশ, তবে ভাইয়ার ইচ্ছে পূরণ করো, ভালো করে পড়াশোনা করো, কেমন? আরমান এবার মুনতাসিরের দিকে তাকিয়ে প্রশ্ন করল। সবাইকে দেখলাম, শুধু আঙ্কেলকে বাদে। তোমার বাবা কই মুনতাসির? রুবিনা খাতুন আর মৃন্ময়ীর মুখটা শুকিয়ে গেলেও মুনতাসিরের ক্ষেত্রে তেমনটা হলো না। আলতো হেসে বলল, আব্বা নেই ভাই, আশা করছি কবরে ভালোই আছেন। আরমানের মুখ থেকে হাসিটা উড়ে গেল। এই পরিবার তবে তো একা। আরমান বলল, কতদিন হলো? মুনতাসির বলল, অনেক বছর। আরমান বলল, ওহ। আরমান আর এই বিষয়ে কথা বাড়াতে চাইল না, অন্য প্রসঙ্গ তুলল। কথাবার্তা শেষে আরমান মুনতাসিরকে উদ্দেশ্য করে বলল, আমি তবে এখন আসি মুনতাসির, পরিচয় তো হয়েই গেল, অন্যদিন আবার আসবো, কেমন? মুনতাসির বলল, কি যে বলেন না ভাই, আপনি এসেছেন আর আপনাকে না খাওয়া দাওয়া করিয়ে আমি ছাড়বো? এটা আপনি ভাবলেন কি করে? রাতে আমাদের সাথে খেয়ে তারপরে বাড়ি ফিরবেন। মুনতাসিরের কথায় সায় জানিয়ে রুবিনা খাতুনও বললেন, হ্যাঁ বাবা, এসেছো যখন আমার হাতের রান্না করা খাবার খেয়ে গেলে আমার ভালো লাগবে। তিনজনে অনেক জোরাজোরি করলো আরমানকে, যার ফলে আরমান আর না করতে পারল না। এত ভালোবাসাকে অপমান করে যাওয়া ঠিক হবে না। যে কদর করছে তাকে সম্মান দিতে হয়, তার কদরের মূল্য দিতে হয়, না হলে পরবর্তীতে এই সম্মানটুকু আর পাওয়া যায় না। আরমান মাথা নাড়িয়ে সায় জানাতেই রুবিনা খাতুন আর মৃন্ময়ী গেলেন টেবিলে খাবার সাজাতে। ওদেরকে সাহায্য করার জন্য মুনতাসিরও যেতে ধরলে আরমান ওকে থামালো। পেছন থেকে নাম ধরে ডাকলো, মুনতাসির। মুনতাসিরের তৎক্ষণাৎ জবাব এলো, জি ভাই। আরমান মুনতাসিরের কাঁধে হাত রেখে মৃদু চিন্তিত গলাতেই বলল, তোমার রাজনীতিতে আসা উচিত হয়নি। একবার ভেবে দেখেছো তোমার কিছু হয়ে গেলে এই দুইজন মানুষের কি হবে? মুনতাসির স্বভাবসুলভ হেসে বলল, এত কিছু ভেবে কি আর কেউ এসবে জড়ায় ভাই? জীবনের ঝুঁকি তো আপনারও আছে। আরমান বলল, আমার বাবা মায়ের আরো দুটো সন্তান আছে আমি বাদে। একটা চঞ্চল ছেলে আছে আর একটা বুদ্ধিমতী মেয়ে আছে। আমার বাবা এখনো জীবিত আছে। আমার কিছু হয়ে গেলে ওরা সবাই মিলে নিজেদেরকে সামলে নিতে পারবে, কিন্তু তোমার কিছু হয়ে গেলে তোমার দাফন কাজ সম্পন্ন করার মতনও একটা পুরুষ নেই। মুনতাসির বলল, আপনি আছেন তো ভাই? মুনতাসিরের কথাটা শুনে আরমান কেমন যেন চমকে উঠল। মুনতাসিরের ওর প্রতি এতটা বিশ্বাস যেন ভেতরটাকে কেমন নাড়িয়ে তুলল। আরমান বলল, আমি আছি। মুনতাসির বলল, হ্যাঁ ভাই, আপনি আছেন। আমি জানি একবার যখন আমার মাথায় আপনি হাত রেখেছেন সেটা আর সরাবেন না। আর এমনিতেও রাজনীতি আমার রক্তে মিশে আছে, এটা থেকে আমাকে দূরে রাখা সম্ভব না। আরমান ভ্রু কুঁচকে বলল, মানে? মুনতাসির বলল, আমার বাবাও রাজনীতির সাথে যুক্ত ছিলেন ভাই। এই রাজনীতির জন্যই তো উনি প্রাণটাও দিয়ে দিয়েছেন। সেখানে আমি ওনার ছেলে হয়ে রাজনীতিতে না জড়িয়ে থাকি কি করে? আরমান এবার ধমক দিয়ে বলল, চুপ করো, 2 ফুটের বাচ্চা হয়ে আমায় জ্ঞান দিচ্ছ। শোনো ছেলে, কোনো বিষয়ে জড়াতে গেলে আগে তার মন্দ দিকটা দেখতে হয়, কেননা মন্দটুকু সেই বিষয়ের ভালো দিকটাকে তোমায় উপভোগ করতে দিবে না। বোঝো না তো কিছুই, আবার এসেছো রাজনীতি করতে। মুনতাসির আবারও হেসে বলল, আমি কি ভুল করেছি? আপনি আমাকে ঠিক করে দিন ভাই। আরমান বলল, যা বলছি চুপচাপ শোনো। হামিদের সাথে কোনো প্রকার তর্কে বা ঝামেলায় জড়াবে না। কখনো খারাপ কিছু আজ করতে পারলে আমায় জানাবে। মুনতাসির বলল, আচ্ছা। আরমান বলল, আরেকটা কথা, রাজনীতি নিয়ে তোমায় বেশি দূর যেতে হবে না। ভার্সিটি অবধি সীমাবদ্ধ রাখো এটাকে। পড়াশোনায় ভালো তুমি, একটা ভালো চাকরি খুঁজে শান্তিতে থাকবে। এসব আজে বাজে কাজের মাঝে থাকতে হবে না। মুনতাসির বলল, কিন্তু ভাই। মুনতাসিরকে নিজের কথা শেষ করতে না দিয়ে আরমান আবারও ধমক দিয়ে বলল, একদম বেয়াদবি করবে না আমার সাথে। এতটাও বড় হয়ে যাওনি যে আমার কথার অবাধ্যতা করবে। ছোট ভাই আমার আরেকটা আছে, যে এখনো আমার হাতে মার খায়। বেশি কথা বললে তোমাকেও কিন্তু ছাড় দেব না। মুনতাসির বলল, একবার যখন জড়িয়েই পড়েছি তখন ছেড়ে দিলেই কি এসবের সমাপ্তি হবে ভাই? আরমান জানে মুনতাসিরের কথা শতভাগ সত্য। রাজনীতির ময়দানে তৈরি হওয়া শত্রুরা কখনোই ভালো থাকতে দেবে না।
বরং সুযোগ খুঁজে বেড়াবে প্রতিশোধ নেওয়ার। আরমানকে চিন্তার মাঝে ডুবে থাকতে দেখে মুনতাসির আশ্বস্ত করে বলল, এত ভাববেন না ভাই, আমার কিছু হবে না ইনশাআল্লাহ, আমি তো আপনাকেই অনুসরণ করি। আরমান হেসে বলল, মুনতাসির, তুমি এমন একজনকে অনুসরণ করে বাঁচতে চাইছো যার শত্রুরা একটা ছোট্ট সুযোগ খুঁজে বেড়াচ্ছে তার মৃতদেহ নিয়ে উৎসব করবে বলে, আর সেই উৎসবের আয়োজক হবে আমার রক্তের সম্পর্কের কিছু মানুষ। মুনতাসিরের বাড়ির এলাকাটা বেশ শুনশানই বলা চলে। রাত 10টা বাজে, আর এই সময়ের আশেপাশে মানুষজন কিংবা গাড়ি কোনো কিছুই উপস্থিত নেই বললেই চলে। যদিও রাত 10টা অনেক সময়, তবে ঢাকা শহরে 10টা খুব একটা বেশি সময় হওয়ার কথা না। জায়গাটা শহর থেকে খুব একটা দূরে। যদি গ্রাম হতো তাহলে না হয় ফাঁকা থাকার কারণটা বোঝা যেত। জায়গাটা যেন কেমন একটু অদ্ভুত লাগলো আরমানের কাছে। বাড়ি ঘর অনেক আছে, তবে সেখানে মানুষজনের উপস্থিতি খুবই কম। অধিকাংশ বাড়িতে মনে হয় কেউ থাকে না। তবে রাতে ফাঁকা রাস্তায় বাইক চালাতে আরমানের ভীষণ ভালো লাগছে। শীতের দিন হওয়ায় একটু দূরেও রাস্তাটা পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না। বাইকের হেডলাইট জ্বালানো, তারপরেও বাইকটা চালাতে একটু অসুবিধা হচ্ছে। তার উপরে আবার ঠান্ডা লাগছে। শার্টের উপরে জ্যাকেট পরেছে ঠিকই, তবে এই শীতের তীব্রতা জ্যাকেটটা আটকাতে সক্ষম হচ্ছে না। তার উপর আবার হাতে গ্লাভস পরার কথা ভুলে গেছে, ফলে হাত দুটো যেন ধীরে ধীরে জমে উঠেছে। তবে আরমান বেশ স্বাভাবিক থাকার চেষ্টা করছে। হঠাৎ করে আরমানের চোখ গেল ফুটপাত দিয়ে হাঁটতে থাকা একটা মেয়ের ওপর। অন্ধকারে যদিও তার মুখটা স্পষ্টভাবে দেখতে পেল না, তবে জামার রংটা দেখতে পেল। আর এটা দেখে আরমানের মনে হলো ওটা আরজু। এই মেয়ে, শুনছো? আরমান ডাকলো ঠিকই, তবে আরজুর কানে সেই ডাক পৌঁছালো না। আরমান বাইকটা থামাতে চাইলো, তবে সামনে তাকাতেই দেখলো গলি দিয়ে একটা 4 চাকার গাড়ি বের হচ্ছে। খুব দ্রুত পরিস্থিতিটা সামাল দেওয়ার জন্য ব্রেক ঘোরাতেই তাল সামলাতে না পেরে বাইকটা রোডের ওপরে স্লাইড করে কিছু দূর এগিয়ে গেল। বেশ জোরে একটা শব্দ হলো। সেই শব্দে আরজুর ধ্যান ভাঙলো। পেছন ফিরে তাকাতেই দেখলো বাইকের নিচে কেউ একজন পড়ে আছে, আর কারটা এখনো ঠাই সেখানে দাঁড়িয়ে আছে। আরজু তাড়াহুড়ো করে সেখানে এগিয়ে গেল। আরজুকে সামনে থেকে দেখে আরমান এবারে নিশ্চিত হলো যে ওটা পার্কে দেখা সেই মেয়েই ছিল, যাকে দেখে মনে হয় দিন দুনিয়া বিমুখ একটা মানুষ। যার যাই হয়ে যাক না কেন, তাতে সেই মেয়ের কিছুই যায় আসে না। সেখানে আরমানের অ্যাক্সিডেন্ট হয়েছে দেখে আরজু যে এগিয়ে এসেছে, ব্যাপারটা আরমানের কাছে অষ্টম আশ্চর্যের মতো লাগলো। আরজু বাইকটা তোলার চেষ্টা করলো, তবে ওর একার পক্ষে সম্ভব হলো না। এদিকে আরমান বেশ আঘাত পেয়েছে। হেলমেটটা থাকার কারণে মাথায় কোনো চোট পায়নি, তবে হাত পায়ে বেশ ভালোই আঘাত পেয়েছে। আরজুকে এত কষ্ট করতে দেখে আরমান বলে উঠল, আপনি একা পারবেন না, দাঁড়ান আমি চেষ্টা করছি। আরজু আরমানের কথায় পাত্তা না দিয়ে সোজা কারটার দিকে গেল। আরজুকে এগিয়ে আসতে দেখে কারের ভেতরে ড্রাইভিং সিটে বসা মানুষটা গাড়ির কাছ নামালো। আরজু সহজ স্বাভাবিক ভঙ্গিতে তবে গভীর গলায় বলল, রাস্তা তো এতটাও অন্ধকার না যে সামনে থেকে একটা বাইক আসছে আর আপনি সেটা দেখতে পারবেন না। আবার যখন একটা ভুল কাজ করেই ফেলেছেন, দেখছেন মানুষটা পড়ে আছে, তাহলে সাহায্যের জন্য বের হচ্ছেন না কেন? মনুষ্যত্ব, বোধবুদ্ধি, চোখ সব কি গেছে না ঠিক আছে? নাকি বড়লোক এজন্য ভেবেছেন 7 খুন মাফ হয়ে যাবে? আরজুর কথা শুনে ভদ্রলোক হাসলো। সিট বেল্ট খুলে গাড়ি থেকে বেরিয়ে এলো। বেশ স্বাভাবিক গলায় বলল, সবই ঠিক আছে, তবে আপনার রাগটা বোধ হয় একটু বেশি বেড়ে গিয়েছে আমার উপরে। আরজু বলল, ওনাকে গিয়ে সাহায্য করুন। কথাটা বলে আরজু আবারও আরমানের দিকে গেল। ওর পেছন পেছন ভদ্রলোকও গেল। ভদ্রলোক বলল, কি রে আরমান, তোর এই অবস্থা কেন? অবশেষে তবে আমি তোকে রাস্তায় ফেলতে পারলাম। পরিচিত একটা কণ্ঠস্বর কানে যেতেই আরমান কিছু সময়ের জন্য নিজের ব্যথাটা ভুলে গেল। মাথা তুলে তাকিয়ে সামনে উপস্থিত ব্যক্তিটাকে দেখে চমকালো। বিস্ময় ভরা গলায় বলল, তুই এখানে? তানভীর বক্র হেসে বলল, তোকে তো আবার সোজা করে দাঁড় করাতে হবে, সেজন্যই বোধহয় আমি এখন এখানে। দাঁড়া, তোকে আগে তুলি। তানভীর বাইকটা তুলল, তারপরে হাত বাড়ালো আরমানকে তোলার জন্য, তবে আরমান সেই হাত ধরল না। চোখে মুখে কাঠিন্যতা ফুটিয়ে তুলে বলল, যে ইচ্ছে করে ফেলে দেয় তার হাত আবার ওঠার জন্য ধরতে নেই। বলা তো যায় না আবার ফেলে দিতে পারিস। আরমান কিছুক্ষণের জন্য তানভীরের ব্যাপারটা মাথা থেকে সরিয়ে আরজুর দিকে তাকিয়ে কৃতজ্ঞতার কণ্ঠে বলল, আপনাকে ধন্যবাদ সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য। আরজু বলল, আপনারা একে অপরকে চেনেন? আরমান বলল, হ্যাঁ। আরজু বলল, তাহলে আমি আসছি। আর একটা শব্দও ব্যয় করলো না আরজু, চলে গেল নিজের গন্তব্যে। মেয়েটা প্রত্যেকটা পদক্ষেপে আরমানকে অবাক করে। মেয়েটা কেমন যেন একটা, কোনো কিছুতেই কি তাই বলে কোনো আগ্রহ থাকবে না? আরমানের না হয় খুব বেশি আঘাত লাগেনি, তাই বলে কতটা কি লেগেছে, এখন ঠিক আছে কি না, এসব কি একটু জিজ্ঞেস করা যায় না? আরমানের ভাবনায় ছেদ ঘটল তানভীরের গলার আওয়াজে। তানভীর বলল, ঠিক আছিস?
আরমান বলল হ্যাঁ, কিন্তু তার আগে তুই বল, তুই এই রাস্তায় কি করছিস? এখানে তো তোর কোনো কাজ নেই, তবে এত রাতে এখানে কেন? আর গলি দিয়ে গাড়ি বের করলে হর্ন দেওয়া লাগে সেটা জানিস না? আমার জায়গায় অন্য কেউ থাকলে তো মার খেতি। তানভীর আফসোসের সুরে বলল, তোর আয়ু বোধ হয় অনেক, তাই না? এই দেখ, আমি যেভাবে যা পরিকল্পনা করেছিলাম, এই অ্যাক্সিডেন্ট হলে তোর বাঁচার সম্ভাবনা ছিল না। আমি গাড়ি দিয়ে মেরে তোকে উড়িয়ে দিতাম, আবার সেটা যখন হলো না ভেবেছিলাম তোকে পিষে দিয়ে চলে যাব। রাস্তা তো বেশ ফাঁকা ছিল, কেউ টেরও পেত না, কিন্তু কোত্থেকে যে মেয়েটা চলে এলো কে জানে। অযথা তোর জন্য ওকে শাস্তি দিতে মন চাইলো না। আবার মরলি না সেটা না হয় ঠিক আছে, অন্তত হাত পা তো ভাঙা উচিত ছিল, বা মাথা ফাটতো। অথচ দেখ কি সুন্দর নিজের পায়ে দাঁড়িয়ে আমার চোখে চোখ রেখে কথা বলছিস। ইচ্ছে তো করছে তোর এই চোখ দুটো বের করে নেই। এত আগুন কেন ওখানে? এত তেজ কিসের তোর? ক্ষমতা আমার বাবার, আর সেই ক্ষমতার লড়াই তুই করিস। আরমান বলল, ভুল বললি, তোর বাবার ক্ষমতার বড়াই আমি কখনোই করি না। আমি যা করি নিজের ক্ষমতায় করি। কিসের এত ঘৃণা তোর আমার উপরে? তোর এতটা অধপতন হয়েছে যে তুই নিজের ভাইকে খুন করতে চাস তানভীর। তানভীর বলল, কিসের নিজের ভাই? চাচার ছেলে তুই। আর তুই যদি আমার নিজের ভাই হতিস তাহলে মুনতাসিরের বিপক্ষে আমাকে বসাতি। তোর জন্য মুনতাসিরের সামনে আমাকে ছোট হতে হয়েছে, শুধুমাত্র তোর জন্য। জানিস এখন ভার্সিটিতে আমার থেকে ওর সম্মান বেশি। সবাই ওকে দেখলে মাথা নিচু করে সালাম দেয়। ওর পাশে যদি আমি দাঁড়িয়ে থাকি কেউ আমায় পাত্তা দেয় না, সবাই ওর পেছনে ছোটে। তোর নিশ্চয়ই এসব খুব ভালো লাগে, তাই না? আরমান বলল, এসব আমার হাতে ছিল না তানভীর। আমি শুধুমাত্র নিজের মতামত জানাতে পারি, আর এটা স্বীকার করতে শেখ যে তুই মুনতাসিরের থেকে অনেক পিছিয়ে। এখনো এই পদগুলোর জন্য তুই নিজেকে প্রস্তুত করতে পারিসনি। তানভীর বলল, চুপ কর, তুই শুধু নিজেরটা বুঝিস। তুই জানিস আমার হাতে যদি ক্ষমতা আসে তাহলে তোর সমস্যা হবে। আরমান একটা দীর্ঘশ্বাস ফেলল। আজ অবধি কখনোই তানভীরকে কিছু বোঝাতে পারেনি, আজকেও যে বোঝাতে পারবে না সে ব্যাপারে আরমান নিশ্চিত। তাই অযথা বুঝিয়ে সময় নষ্ট করতে চায় না। একেই তো কেটে যাওয়া জায়গাগুলো ভীষণ জ্বলছে, ঠান্ডার দিন হওয়ায় আরো বেশি ব্যথা করছে। বাইকটা ঠিক করে তাতে উঠে বসলো। পেছন থেকে তানভীর আবারও বলে উঠল, নিশ্চয়ই আমার বাবাকে এখন অভিযোগ করবি, তাই না? তারপর আমি বাড়ি গেলে বাবা আমাকে আবার কথা শোনাবে, আমাকে আবার বোঝাবে যে তোর তুলনায় আমি কতটা নিচে আছি। তুই সবকিছুর যোগ্য, আমি বাবার ছেলে হওয়ার যোগ্য না, তাই তো? আরমান আর পেছনে ফিরে তাকালো না, বাইকটা স্টার্ট দিতে দিতে বলল, বলার হলে অনেকদিন আগে আরো অনেক কিছুই বলতে পারতাম, আর সেগুলো যদি বলতাম তবে তুই আজ বাড়ি ছাড়া হতি। সময় নষ্ট না করে বাড়িতে যা, তোর বাবা না হোক তোর মা অপেক্ষা করে আছে। যে নিজের ছেলেকে সাধু ভাবে। আর এসব খুন খারাপির কাজ ছাড়, আজকাল তো দেখছি মদের নেশাতে ডুবে থাকিস। ছেড়ে দে এসব অভ্যাস, না হলে তোর বাবার কানে কথাগুলো দিতে আমি বাধ্য হব। এটা বলে আরমান চলে গেল। তানভীর বেশ অনেকক্ষণ আরমানের যাওয়ার দিকে তাকিয়ে রইল। কি ভাবলো কে জানে। তবে একটা বিষয় তানভীরের খুব আফসোস হচ্ছে, আরমানকে আজও মারতে পারলো না, একটু রক্ত ঝরতে দেখতে পারলো না আরমানের শরীর থেকে। আসসালামু আলাইকুম, আপনি আমায় চিনবেন না। আসলে আমার নাম্বার থেকে আপনার নম্বরে ভুলে 5,000 টাকা চলে গেছে, প্লিজ ওটা একটু ফেরত পাঠিয়ে দেবেন। আরজুর কণ্ঠটা বেশ উৎকণ্ঠিত শোনালো, ভীষণ চিন্তায় আছে। 5,000 টাকা তো কম না, কত কষ্ট করে জোগাড় করেছিল টাকাটা। বিকাশে পাঠাতে ধরে ভুল করে অন্য নাম্বারে চলে গিয়েছে। আরজুর অনুরোধের প্রেক্ষিতে অপর পাশের মানুষটা ওকে আশ্বস্ত করে বলল, আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, চেক করে আপনাকে জানাচ্ছি। আরজু বলল, আচ্ছা ধন্যবাদ। ফোনটা কেটে দিল আরজু। অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলো আবারও কল আসার। এদিকে ভার্সিটিতে পুরোদমে নির্বাচনের প্রচারণার কাজ চলছে। আশেপাশের সবাই সেসব বিষয় নিয়ে আলোচনা করছে, তো কেউ আবার বন্ধু বান্ধবদের সাথে অন্যান্য বিষয় নিয়ে আড্ডা দিতে ব্যস্ত। একদল আবার লিফলেট বিতরণ করছে। ওদের মাঝে থেকে একজন এসে আরজুর হাতে একটা লিফলেট ধরিয়ে দিয়ে গেল। আরজু যন্ত্রের ন্যায় সেটা হাতে নিল, আর ঠিক তখনই তার সেই নাম্বার থেকে কল এলো। আরজু তাড়াহুড়ো করে কলটা রিসিভ করে কানে ধরতেই অপর পাশ থেকে ভদ্রলোক গম্ভীর গলায় বলল, কি আজে বাজে কথা বলছেন, কোনো টাকা তো আসেনি। আরজুর হাত থেকে এবার লিফলেটটা পড়ে গেল। দুর্বল লাগছে শরীরটা, যেখানে স্পষ্ট বুঝতে পারছে যে টাকাটা অন্য নাম্বারে সেন্ড হয়েছে, সেখানে কি করে অস্বীকার করছে উনি। আরজু বলল, ভাইয়া আমার কাছে মেসেজ এসেছে টাকা যাওয়ার, আপনি এভাবে অস্বীকার করতে পারেন না। 1-2 টাকা না যে ছেড়ে দেব, আমার কষ্ট করে উপার্জন করা 5,000 টাকা আপনি ফেরত দিতে বাধ্য। লোকটা বলল, বলছি তো কোনো টাকা আসেনি আমার নাম্বারে, অযথা বিরক্ত করবেন না, ফোন রাখুন। লোকটা সত্যি ফোনটা কেটে দিল। আরজু আবার ওনার নাম্বারে কল করলো,
কিন্তু নাম্বারটা বন্ধ পেল। আরজুর এবার অস্থির লাগছে। আরো বেশ কয়েকবার নাম্বারটাই কল দিল, কিন্তু কল গেল না। এরই মাঝে আরেকটা ছেলে এসে অন্য একটা লিফলেট আরজুর হাতে ধরিয়ে দিয়ে গেল। আরজু এবারেও রোবটের মতন চুপচাপ সেটা হাতে নিল। কে কে দিল সেসব খেয়াল নেই। যার ধারের টাকাটা ফেরত দেওয়ার কথা ছিল তার নাম্বার থেকে কল এলো। আরজুর চিন্তা হতে লাগলো কি বলবে, কিন্তু ফোনটা রিসিভ না করে উপায় নেই, না হলে পরিস্থিতি আরো খারাপ হয়ে যাবে। ভয়ে ভয়ে ফোনটা রিসিভ করলো। অপর পাশ থেকে কর্কশ কণ্ঠ ভেসে এলো, তুমি যে বললে 5 মিনিটের মধ্যে টাকা পাঠাচ্ছি, কই এখনো তো কোনো টাকা আমার নাম্বারে আসেনি। আরজু বলল, আসলে আপু আপনার নাম্বারে টাকাটা পাঠাতে গিয়ে ভুল করে অন্য একজনের নাম্বারে চলে গেছে। এখন উনি অস্বীকার করছেন সেটা। অপর সাইড থেকে বলল, সেসব শুনে আমি কি করব? 1 মাসের কথা বলে 2 মাস পার করে ফেলেছো। তোমার দরকারের সময় আমি তোমায় দিয়েছিলাম, এখন আমার দরকারে ফেরত দিতে পারছো না? এমন করলে কি আর কখনো কাউকে সাহায্য করতে পারবো? আরজু অপরাধী গলায় বলল, দুঃখিত আপু, আসলে আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু পেরে উঠছিলাম না। আর আপনি তো জানেন আমি আমার গ্রামের বাড়ি গিয়েছিলাম, সেজন্য একটু দেরি হলো। এতদিন যখন অপেক্ষা করেছেন আর একটু অপেক্ষা করুন প্লিজ, আমি ফেরত দিয়ে দিব। অপর সাইড থেকে বলল, চুপ করো বাটপার মেয়ে, তুমি যে আমার টাকা কত ফেরত দেবে সেসব আমার বোঝা হয়ে গেছে। একের পর এক অজুহাত বানিয়ে আর কত অপেক্ষা করাবে? আমাকে কিছু না জানিয়ে হোস্টেলটা অবধি বদলে ফেলেছো। কালকে তোমার হোস্টেলে গিয়ে তোমায় পাইনি, এরপরও কি বলবে তুমি চোর না? কোথায় উঠেছো ঠিকানা বলো, সেখানে যাব আমি। কি ভেবেছো পালিয়ে বেঁচে যাবে? অত সহজ না। কথাগুলো ভীষণ আত্মসম্মানে লাগলো আরজুর। সচরাচর কারো থেকে ধার করে না, আর ধার করলেও সময়ের আগে সে ধার শোধ করে দেয়, কিন্তু এবারে কোনো মতেই সম্ভব হচ্ছিল না। অসময়ে গ্রামের বাড়ি যাওয়ার জন্য একটা টিউশনও চলে গেছে, এর মাঝে আবার হোস্টেল বদলাতে হলো। অনেক টাকা ধার হয়ে গেছে যাতায়াতে, তবে কিছু করার নেই। আরজু হলেও হয়তো বিশ্বাস করতো না, নিজের মানুষদেরকেই তো বিশ্বাস করা যায় না, আর সেখানে ও তো পর। আরজু বলল, আমি কথা দিচ্ছি আপনাকে আর একটা সপ্তাহ সময় দিন, আমি আপনার ধার শোধ করে দেব। মেয়েটা বলল, সময় দিলাম, আর ভুলেও নাম্বারটা বদলায়ও না। তোমার ভার্সিটি কিন্তু আমি চিনি, সিনিয়রদেরকে বলে অবস্থা খারাপ করে ছাড়বো। কথাটা বলে মেয়েটা ফোন কেটে দিল। এত অপমান করলো আরজুকে, এত কথা শোনালো, তারপরও কেন যেন আরজুর কান্না পেল না। আরজু অবশ্য কাঁদে না, শেষ কবে কেঁদেছিল নিজেও জানে না। পাথরের মন তার, ধার শোধ করতে না পারলে কথা শোনাবে, এটাই তো স্বাভাবিক, এতে কাদার কি আছে? ভেঙে পড়া নিজেকে আরো একবার আরজু শক্ত করে দাঁড় করালো। আরজু যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালে কয়েকটা ছেলে এসে ওর পথ আটকে দাঁড়ালো। ওদের সাথে আরজুর কি লেনা দেনা সেটা আরজু নিজেও বুঝে উঠতে পারলো না। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে একবার ভালোভাবে পরখ করে নিল। দেখতেই কেমন গুন্ডা গুন্ডা লাগছে, সাজ পোশাক দেখে মনে হচ্ছে না কোনো ভদ্রবাড়ির ছেলে। আরজু প্রশ্নাত্মক গলায় জিজ্ঞেস করলো, কোনো দরকার? ছেলেটা বলল, ভাইয়ের লিফলেটের উপর পা রেখেছেন কোন সাহসে? হাতে তো আবার বিপক্ষ দলের লিফলেট ধরে আছেন, আর এই দিকে এক ঠ্যাং তুলে রেখেছেন ভাইয়ের মুখের উপর। হাতেরটা কি লাং লাগে? আরজু ছেলেটার কথা বুঝে উঠতে না পেরে নিজের পায়ের দিকে তাকালো। একটা লিফলেটের উপরে পাটা উঠে আছে, কিন্তু কি করে পড়লো সেটা আরজু জানে না। মাঠের চারপাশে তো কত লিফলেট পড়ে আছে, হাঁটতে গেলে সেগুলোর উপরে পা পড়বে, এটাই স্বাভাবিক। পাটা সরাবে কিনা সেটা বুঝে উঠতে পারছে না, সেজন্য সরালো না। সম্মুখে দাঁড়ানো ছেলেটাকে উদ্দেশ্য করে বলল, মাঠের আশেপাশে দেখেছেন কত লিফলেট পড়ে আছে? আপনি নিজেই তো একটার উপরে দাঁড়িয়ে আছেন। ছেলেটা বলল, কিন্তু হাতে তো আর অন্য দলের লিফলেট নাই। কি ভাবছেন বুঝি না কিছু? ভাইরে অপমান করার জন্য পাঠাইছে আপনারে, তাই না? ভাবছেন মাইয়া মানুষ আমরা কিছু কমু না? আরজু বলল, দেখুন অযথা ঝামেলা করবেন না, আমার পায়ের নিচে কার লিফলেট, হাতে কার লিফলেট, এসবে আমার কোনো খেয়াল ছিল না। সামনে থেকে সরুন, যেতে হবে আমায়। ছেলেগুলোকে দেখে মনে হচ্ছে ওরা যেন ইচ্ছে করে একটা ঝামেলা পাকাতে এসেছে, শুধু একটা ছোটখাটো অজুহাত খুঁজছিল। অবশেষে একটা অজুহাত পেয়েও গেছে, তবে সেই অজুহাতটা এতটাই নিম্ন পর্যায়ের যেটাকে অজুহাত হিসেবে গণ্য করা যায় না। আরজুর সামনে থেকে ওরা সরল না, বরং রাগান্বিত গলায় বলল, এই মাইয়া, একটু বেশি গরম দেখাইতেছো না? জানো আমরা কার লোক? তুমি জানো তোমার কি অবস্থা করতে পারি আমরা? তুমি হামিদের পক্ষের লোক, তাই না? সেজন্য আমাদের আরমান ভাইয়ের ছবিকে অপমান করছো। আরজু প্রশ্নাত্মক গলায় জিজ্ঞেস করলো, হামিদকে? ছেলেটা বলল, এমন ভাব করছো যেন চেনই না। পুরো ভার্সিটি চেনে আর তুমি চিনবে না, এটা হতে পারে না। এবার তো আরো নিশ্চিত হলাম যে তুমি ইচ্ছে করে এসেছো, তুমি ওর দলের লোক, তাই না? আরজু বলল, অদ্ভুত কথা বলছেন তো, আমি কি রাজনীতি করি যে ওনার পক্ষের লোক হব?
আমাকে কি আপনাদের স্টুপিড মনে হয় যে আমি ওনার হয়ে ওনার শত্রুদের সাথে ঝামেলা করতে যাব? সত্যি করে বলুন তো আপনাদের উদ্দেশ্যটা কি? আমি খুব স্পষ্টভাবে বুঝতে পারছি আপনারা ইচ্ছে করে একটা ঝামেলা তৈরি করার মতলবে এসেছেন। সবথেকে বড় কথা, আপনারা ঝামেলা করুন, মারামারি করুন, যুদ্ধ লাগান, তাতে আমার কিছু যায় আসে না। গো টু হেল। কিন্তু এসবের মাঝে ভুলেও আমাকে জড়াবেন না। আমাকে গুটি হিসেবে ব্যবহার করতে যাবেন না আপনাদের এসব রাজনীতির নোংরা খেলায়। আরজুর এত তেজে ছেলেগুলো অবাক না হয়ে পারল না, কি করে এতগুলো ছেলের সাথে এভাবে গলা তুলে কথা বলছে। একটুও কি ভয় করছে না? কই, আজ পর্যন্ত তো কেউ ওদের সাথে এভাবে কথা বলার সাহস পায়নি। ছেলেটা 2 কদম এগিয়ে এলো। ভেবেছিল আরজু হয়তো এতে ভয় পেয়ে পিছিয়ে যাবে, তবে তেমন কিছুই হলো না। বরং আরজু সেখানে ঠায় দাঁড়িয়ে রইল। তার চোখে কোনো ভয় নেই, কোনো নমনীয়তা নেই, আছে এক ভয়ঙ্কর রকমের তেজ আর হিংস্রতা, যা ছেলেটার একটুও পছন্দ হলো না। ইচ্ছে হলো আরজুর দৃষ্টির এই হিংস্রতা একদম শেষ করে দিতে, তবে জনসম্মুখে তো সবকিছু করা সম্ভব না। গম্ভীর গলায় বলল, ছবিটা পায়ের নিচ থেকে তুলে তোর ওড়না দিয়ে পরিষ্কার করবি, করে আমাদের হাতে দিবি। আরজু গম্ভীর গলায় বলল, এটা অনুরোধ না আদেশ। ছেলেটা তাচ্ছিল্য হেসে বলল, অনুরোধ করব আমি তোকে? এটা আদেশ। ভাষা শুনে বুঝতে পারিস না? আরজু বলল, প্রথম এবং শেষবারের জন্য বলছি, ভাষা ঠিক করে কথা বলুন। আমি আপনার পরিচিত নই, আপনার সহপাঠী কিংবা আপনার দলের কোনো কুকুরও নই যে আপনি আমার সাথে এই ভাষায় কথা বলবেন। ছেলেটা বলল, এর চেয়েও বেশি নোংরা ভাষায় তোর সাথে কথা বলতে পারি। কি করবি তুই? কিসের এত গরম দেখাচ্ছিস? এত দেমাক কিসের তোর? শুধু একবার ভাইয়ের নির্বাচনটা শেষ হতে দে, তোর তেজ বের করে ছাড়বো। তোর চেহারাটা একদম মুখস্থ করে রাখলাম। ছেলেটাকে নিজের কথা সম্পন্ন করতে দিল না আরজু। নিজের সর্বশক্তি প্রয়োগ করে গালে একটা চর বসালো। এতক্ষণ তবুও খুব অল্প সংখ্যক লোক ওদের বাগবিতণ্ডা দেখছিল, তবে এবারে মাঠে উপস্থিত অধিকাংশ মানুষের দৃষ্টি ওদের ওপরে পড়ল। সেই সাথে অনেকে হা হুতাশ করে উঠল, অনেকে চিন্তিত হয়ে পড়ল আরজুর জন্য। মেয়েটা বোধহয় খুব ভুল কিছুই করে বসলো। ছেলেটা চর খেয়ে যেন নিজে অবাক না হয়ে পারল না। ওর সাথে আসা বাকি ছেলেগুলো অবাক হলো। এভাবে যে চর মেরে দেবে সেটা বোধহয় আশা করেনি। বিস্ময় ভরা কণ্ঠে বলল, তুই চর মারলি আমাকে? আরজু বলল, আরেকবার তুই তোকারি করলে এর থেকেও খারাপ অবস্থা করব। যে ভাইয়ের হয়ে চামচামি করতে এসেছেন সেই ভাইয়ের নামে কমপ্লেন করব। তারপর দেখব ওনার রাজনীতি, ওনার নির্বাচন কোথায় যায়। আর আপনার জন্য যদি ওনার রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট হয়, তাহলে আমাকে আপনার সাথে কিছু করতে হবে না। উনি আপনার সাথে অনেক কিছু করে দেবেন। আর ভবিষ্যতে আমার সামনে আসবেন না। মেয়েদেরকে সম্মান দিয়ে কথা বলবেন, আর ভুলেও আমার সাথে এসব ব্যবহার করতে আসবেন না। হঠাৎ করে কেউ বলে উঠল, কি হয়েছে এখানে? দোতলা থেকে আরমান খেয়াল করছিল যে একটা মেয়েকে কেন্দ্র করে বেশ অনেকগুলো ছেলে দাঁড়িয়ে আছে এবং সেখানে কিছু একটা ঝামেলা হচ্ছে। যদিও বিষয়টা দেখেছে অনেক পরে, তাই তৎক্ষণাৎ ব্যাপারটা জানার জন্য নিচে নেমে এসেছে। আরমানের কণ্ঠ শুনে ছেলেগুলো পেছনের দিকে তাকালো। ভিড়টা একটু কমতেই সামনে আরজুকে দাঁড়িয়ে থাকতে দেখে আরমানের চক্ষু চরক গাছ। বুঝতে পারল না যে ঠিক দেখছে নাকি ভুল দেখছে। এদিকে ঘটনার মাঝে নতুন কারো আগমনে আরজু একটু বিভ্রান্ত হলো। বুঝলো না যে এই নতুন মানুষটা ঠিক কে। প্রশ্নাত্মক গলায় আরমানকে জিজ্ঞেস করলো, কে আপনি? ছেলেগুলোকে যেন প্রতি পদে পদে অবাক করছে আরজু। এই মেয়েটা আরমানকেও চেনে না। ওরা তো ভেবেছিল ইচ্ছে করে আরমানকে অপমান করছে, কিন্তু এখানে তো দেখে মনে হচ্ছে মেয়েটা আরমানকেও চেনে না। আরজুর প্রশ্নে আরমানের ধ্যান ভাঙল। বুঝতে পারল না আরজু ওকে চিনতে পেরেছে কিনা, তবে সেসব আর ভাবল না। উত্তরে বলল, তাওসিফ আরমান, ছাত্র ইউনিয়ন নির্বাচনের সভাপতি পদপ্রার্থী। আরজু এবার ছেলেগুলোকে দেখিয়ে বলল, এনারা তাহলে আপনার চামচা? এমন প্রশ্নে আরমান নিজেও বিভ্রান্ত হলো। সে নিজেও জানে না ছেলেগুলো কোন দলের। ওদেরকে উদ্দেশ্য করে প্রশ্ন করলো, তোমরা কোন দলের? আরমানের পাশে দাঁড়ানো একটা ছেলে বলল, আমাদের দলের ভাই। আরমান এবার আরজুকে উদ্দেশ্য করে বলল, কি সমস্যা হয়েছে জানতে পারি? আমাকে কি বলা যাবে? আরজু বলল, নিশ্চয়ই বলা যাবে, কারণ এই ঘটনার সাথে আপনি নিজেও জড়িত আছেন, প্রত্যক্ষভাবে না হলে পরোক্ষভাবে। ঘটনা এবারে বেশ গোলমেলে লাগলো আরমানের কাছে। তবে সে বরাবরই ধৈর্যশীল মানুষ ও মনোযোগী শ্রোতা, তাই বেশি তারা দেখা গেল না তার মাঝে। আরমান বলল, কিভাবে আমি জড়িত? আরজু বলল, একবার আশেপাশে তাকিয়ে দেখুন তো কত শত লিফলেট পড়ে আছে। সেগুলোর উপর দিয়ে কত মানুষ হাঁটাচলা করছে। আপনাদের কি মনে হয় আপনার যে লিফলেটগুলো বিতরণ করেন সেগুলো আমাদের মতন সাধারণ মানুষরা বুকে জড়িয়ে বসে থাকবে, না ঘরে নিয়ে গিয়ে সেগুলো আলমারির ভেতর সাজিয়ে রাখবে? আপনারা কি এটাই মনে করেন? আরমান বলল, এর সাথে আমার যোগসূত্র কি? আরজু বলল, আপনার নামের লিফলেটটা আমার হাত থেকে পড়ে গিয়েছিল। এখন আপনার দলের ছেলেরা সেটা আমার পায়ের নিচে পড়ে থাকতে দেখে অতি আবেগে ভেসে
এসে গিয়ে বলা শুরু করেছে আমি নাকি বিপক্ষ দলের লোক, আপনাকে ইচ্ছাকৃতভাবে অপমান করার জন্য এই কাজটা করেছি। তারা আমার সাথে তুইতকারি করেছে, আমাকে হুমকি দিয়েছে এবং অত্যন্ত অসম্মানজনক ভাষায় আমার সাথে কথা বলেছে। এখন বলুন এর দায় কার? আরমান অগ্নিদৃষ্টিতে তাকালো ছেলেগুলোর দিকে, গম্ভীর গলায় বলল, এসব কি শুনছি আমি? হাজারবার করে বলে দিয়েছিলাম নির্বাচনে আমাকে নিয়ে কোনো ধরনের বাড়াবাড়ি আমি পছন্দ করি না। তারপরও আমার দলের লোক হয়ে তোমরা কোন সাহসে একটা মেয়ের সাথে এরকম অসম্মানজনক ভাষায় কথা বলেছ? ছেলেগুলো উত্তর দেওয়ার কোনো সাহস পেল না। অবশ্য ওদেরকে উত্তর দেওয়ার সুযোগও আরজু দিল না। তার আগে নিজেই আরমানকে উদ্দেশ্য করে বলল, সুযোগ তৈরি করে দিয়ে এখন ওদেরকে দোষারোপ করছেন? বলছেন তো ওদেরকে আপনার দলের লোক, তার মানে ওদের দায়িত্ব নিশ্চয়ই আপনার। আপনার কি উচিত ছিল না একদম ভালো করে ওদের মস্তিষ্কের মাঝে এই কথাটা ঢুকিয়ে দেওয়া, যেন কোনো ঝামেলা না করে? সবচেয়ে বড় কথা, আপনি কে? আপনার সাথে আমার কি যোগসূত্র আছে যে আমি আপনার জন্য এই পুরো ভার্সিটির সকলের সামনে অপমানিত হব? আরমান অপরাধী গলায় বলল, দেখুন মিস, আমি ক্ষমা চাইছি ওদের হয়ে। আমি বুঝতে পারছি দোষটা আমারই, যেহেতু আমার দলের লোক ওরা। আমি কখনো এই দায় এড়িয়ে যাব না। আরজু বলল, আপনি চাইলেও এড়িয়ে যেতে পারবেন না। বিশ্বাস করুন, নির্বাচন হচ্ছে আমি এই খবরটাই একটু আগে জানলাম। আপনার কোনো আন্দাজ আছে আমি নিজের জীবনের সমস্যায় কতটা জর্জরিত? তার মাঝে আপনার লোকেরা এসে উটকো ঝামেলা তৈরি করেছে, যেখানে আমি অলরেডি একটা ঝামেলার মাঝে জড়িয়েছিলাম। আমি কেন আপনার জন্য অসম্মান সহ্য করব বলুন তো? আপনার দ্বারা আমার কি উপকার হবে? আর এই যে এত নির্বাচনের প্রচারণা করছেন, এত ভালো মানুষীয় নাটক করছেন, প্রতিদিন নিশ্চয়ই ভাষণ দিয়ে বেড়াচ্ছেন যে আপনি নির্বাচনে জিতলে আমাদের জন্য এই করবেন সেই করবেন। কিন্তু সত্যি করে বুকে হাত রেখে বলুন তো, জেতার পর আমাদের কথা মনে পড়বে? আদৌ কি ভোটের কোনো দরকার আছে? ক্ষমতা যার বেশি সে তো সবার আড়ালে নিজেই নিজেকে ভোট দিয়ে জিতিয়ে দেবে। তাহলে এত অনুষ্ঠানিকতার কি আছে? আপনারা এখন আমাদের থেকে একটা ভোট নেওয়ার জন্য পারলে আমাদের পায়ে অবধি পড়ে যান, আর জেতার পর যদি আমরা আমাদের বিপদে আপনাদের পেছনে কুকুরের মতন ঘুরি, তারপরও আপনাদের থেকে পাত্তা পাই না। আরমান জানে আরজুর কথাগুলো একদমই মিথ্যা না, সত্যি এমনটাই হয়ে এসেছে। তবে আরমান আরজুকে কি করে বোঝাবে যে ও একটু ব্যতিক্রম ধর্মী হতে চায়? সবাই এক হয় না, অনেকে সৎ উদ্দেশ্যেই রাজনীতির অঙ্গনে আসে। বিনম্র গলায় বলল, আমি জানি অনেকে এমন করে, অনেকে বলবো না, আমি বলবো বেশিরভাগ মানুষই হয়তো এমন করে। তবে একটা কথা আপনাকে মানতে হবে, অনেকে সৎ উদ্দেশ্য নিয়ে জনগণের সেবা করার জন্যই রাজনীতির ময়দানে পা রাখে। আর আমি আপনাকে কথা দিতে পারি যে আমি তাদের মধ্যে থেকেই একজন হব। আমার উপর বিশ্বাস রাখতে পারেন। আরজু বলল, এইসব কিছু জেতার আগ পর্যন্ত রাজনীতিবিদদের সাথে বিশ্বাস শব্দটা একদমই মানানসই না। এই দেখুন, আমি এখনো ভীষণ বিপদের মাঝে ডুবে আছি, কিন্তু আপনারা আমায় কোনোদিনও সাহায্য করবেন না। আপনাদের কোনো লেনদেন নেই জনগণের সাথে, আপনারা শুধু বোঝেন নিজেদের ব্যাপার। আরমান বলল, আপনার কি সাহায্য দরকার বলুন, আমি চেষ্টা করব সাহায্য করার। আরজু সন্দেহী গলায় বলল, তাই? আরমান বলল, হ্যাঁ। আরজু বলল, ঠিক আছে, তবে একটা সাহায্য করুন আমায়। একজনের নাম্বারে বিকাশে টাকা পাঠাতে গিয়ে ভুলে আমার হাতে অন্যজনের নাম্বারে 5,000 টাকা চলে গেছে। এখন সেই মানুষটা টাকা পাঠাতে অস্বীকার করছে। আমার টাকাটা ফেরত দেওয়াতে পারবেন? যদি আমার এই কষ্টের টাকাটা আপনি ফেরত দিতে পারেন তবে মানব আপনি হয়তো সৎ উদ্দেশ্যে এই ময়দানে পা রেখেছেন। আরমান বলল, নাম্বারটা দিন। আরজু বলল, নোট করুন। আরজু সত্যি নাম্বারটা বলল। আরমান সেটা নোট করে নিল। নাম্বারটা তুলতেই আরমানের পাশে দাঁড়ানো একটা ছেলে আরজুকে উদ্দেশ্য করে বলল, দেখেছেন আপু, আমাদের ভাই সবার থেকে আলাদা, আপনাকে সাহায্য করলো। এবার কিন্তু ভোটটা আমাদের ভাইকে দেবেন। ছেলেটা কথাটা বলার সাথে সাথে আরমান চোখ গরম করে তাকিয়ে ওকে থামিয়ে দিল। আরজু তাচ্ছিল্য গলায় বলল, আমাকে সাহায্য করার দাম একটা ভোট, তাই তো? দেখলেন, বলেছিলাম আমি, আপনারা রাজনীতিবিদরা খুবই স্বার্থপর হন। স্বার্থ ছাড়া আপনারা জনগণের জন্য কিছুই করেন না। আরমান পাল্টা হেসে বলল, সবই তো আপনিই বলে দিলেন মিস। যদি আমি এই নির্বাচনে জিতে যাই তবে আশা করছি আপনি আমার কথার প্রমাণ আমার কাজের মাধ্যমে পেয়ে যাবেন। আর চিন্তা করবেন না, আমি আপনার টাকাটা ফেরত দেওয়ার ব্যবস্থা করে দেব। আরমানের কথায় আরজু ভরসা পেল কিনা সেটা জানা নেই। আরমানকে কেন নিজের বিপদের কথাগুলো বলল সেটাও জানে না। আরমানকে নম্বরটাই বা কেন দিল সেটাও জানে না। তবে মনে হলো একবার পরীক্ষা করে দেখা দরকার। ছেলেটা যখন এত আত্মবিশ্বাসের সাথে বলছে যে সৎ উদ্দেশ্যে রাজনীতির অঙ্গনে এসেছে, তাহলে কতদূর কি করতে পারে। আরজু আর কোনো কথা বাড়ানোর প্রয়োজন মনে করল না। এমনিতেই নিজের কাছে মনে হলো আজ একটু বেশিই কথা বলে ফেলেছে।
এত কথা বলার স্বভাব আরজুর সাথে ঠিক যায় না। চলে যাওয়ার আগে শেষবারের মতন আরমানকে উদ্দেশ্য করে বলল, আমি জানি না আপনি আমায় কতটা সত্যি বললেন বা কতটা মিথ্যা বললেন, তবে একটা কথা বলতে পারি, আপনার দলের যদি এই ছেলেদের মতন লোক থাকে যারা আপনার ক্ষমতা বলে আমার মতন সাধারণ মানুষকে ভয় দেখায়, তবে আপনার এই ক্ষমতা বেশি দিন টিকবে না, এটা মনে রাখবেন। কথাটা বলে আরজু চলে গেল। আরমান মুগ্ধ হবে না অবাক হবে সেটা বুঝে উঠতে পারল না। প্রত্যেকবারই মেয়েটা ওকে মুগ্ধ করছে নয়তো অবাক করছে, কিংবা মাঝে মাঝে বলা যায় দুটো মিলিয়ে মিশ্র অনুভূতির সৃষ্টি করছে। মেয়েটা আদৌ আরমানকে চিনতে পেরেছে কিনা সেই বিষয়টা আরমানের কাছে পরিষ্কার না। তবে হ্যাঁ, এতটুকু বলা যায় মেয়েটা আরমানের আগ্রহ আরও বাড়িয়ে দিল ওর প্রতি। এখন তো আরমানের এই মেয়েটাকে পুরোটা জানতে ইচ্ছে করছে। মেয়েটার এত গাম্ভীর্যতা, এত রাগী ভাব, এত তেজ, চোখের আগুন, সবকিছু জানতে ইচ্ছে করছে আরমানের। সামনে যে থাকুক না কেন তার চোখ আর কণ্ঠের মাঝে থাকা তেজটা একটুও কমে না। তবে হ্যাঁ, মেয়েটা একদমই যুক্তিহীন কথা বলেনি। যে কয়বারই কথা বলেছে মেয়েটার কথায় সবসময় যুক্তি ছিল। দারুণ সাহস মেয়েটার। ওই দৃষ্টির তেজ দেখে মনে হয় যেন মেয়েটার কোনো কিছুতেই ভয় নেই, হয়তো কোনো কিছু হারানোর নেই বলে কোনো ভয় নেই। তবে যাই হোক না কেন, আরমানের কৌতূহল মেয়েটা আরও বাড়িয়ে দিয়েছে। আরমান এই মেয়েটাকে এখন আরও ভালোভাবে জানতে চায়, আরও ভালো করে বুঝতে চায়, আর বোঝাতে চায় যে আরমান আলাদা, ঠিক যেমন মেয়েটা সবার থেকে আলাদা।